সাংবাদিকের পেশার সাথে রাজনীতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি একটুখানি অস্থিতিশীল হয়ে যাচ্ছে। তার মানে আপনাদের চ্যালেঞ্জ বাড়বে। কারণ হচ্ছে এই যে অস্থিতিশীল হচ্ছে, এটা কারা করছে অস্থিতিশীল? এর মধ্যে একটা গ্রুপ যারা করছে, অনেকগুলো গ্রুপ আছে, তার মধ্যে একটা গ্রুপ রাজনীতিবিদদের কারণে অস্থিতিশীল হচ্ছে বর্তমান পরিস্থিতি। তাহলে তা যদি হয়ে থাকে, তাহলে আপনি একেবারে নির্দলীয় ভাবে চিন্তা করে আপনাকে নিউজ দিতে হবে। এটা মনে রাখবেন। আপনাদের চিন্তা করা যাবে না যে আপনার রাজনৈতিক বিশ্বাস কোন দলের প্রতি। এই চিন্তাটা আপনাদের সাংবাদিক হিসেবে মাথার থেকে বাদ দিয়ে দিতে হবে। রাজনীতি আমিও করি, কিন্তু আমি কি রাজনীতি করি এটা মনে রাখতে হবে। আমি বাংলাদেশের পক্ষের রাজনীতি করি, আমি বাংলাদেশের গণমানুষের পক্ষের রাজনীতি করি, আমি বাংলাদেশের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রাজনীতি করি, কিন্তু কোন দলীয় রাজনীতি আমি করি না। আপনারা যদি আজকে আমার একটা লেখা আছে এবং লেখাটা মন্তব্য প্রতিবেদন, নরমালি আমি বুধবারে লিখি, আজকে বিশেষ পরিস্থিতির কারণে আজকে বিশেষ মন্তব্য প্রতিবেদন আমি লিখেছি। বাংলাদেশ যেহেতু গতকাল একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গেছি, এই জন্য আমার মনে হয়েছে আমার দেশের অবস্থানটা পরিষ্কার করা উচিত। আপনারা, আমি জানি না কতজন এটা পড়েছেন এখন পর্যন্ত, কিন্তু পড়লে দেখবেন এই লেখার মধ্যে বিএনপির সমালোচনা করা হয়েছে। প্রথমে বলি, সরকারের সমালোচনা করা হয়েছে, সরকারের ভুলভ্রান্তি তুলে ধরেছি আমি। বিএনপির সমালোচনা করেছি, জামাতের সমালোচনা করেছি, ছাত্রদের সমালোচনা করেছি, করে আমি আমার বক্তব্যটা দেওয়ার চেষ্টা করেছি। তার মানে আমি কোন দলের দিকে তাকাই নাই। আমি যখন সরকারের সমালোচনা করি, বিএনপির করি, জামাতের করি, এনসিপির করি, তার মানে তো আমি সব দলেরই, প্রধান দলেরই সমালোচনা করছি, এবং সমালোচনার জন্য আমি সমালোচনা করি নাই। তারা যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কাজে আপনাদের কাছ থেকেও আমি একই রকম পেশাদারিত্ব আশা করি। আপনারা যখন উপজেলার নিউজ দেবেন, জেলার নিউজ দেবেন, বিভাগীয় সদরের নিউজ দেবেন, আমি খুলনার কথাই বলি। খুলনাতে আমরা জানি, বিশেষ করে বিএনপির মধ্যে অভ্যন্তরীণ কোন দলের কথা আমরা জানি না আমরা খুলনা। কিন্তু আপনারা যদি এটা লুকিয়ে রাখেন, আপনারা যদি আমার দেশের শাওন সাহেব, তিনি বিএনপিকে অসন্তুষ্ট করতে চান না, এই জন্য যদি বিএনপির অভ্যন্তরীণ কোন দলের নিউজ না দেন, তাহলে তিনি তার দায়িত্ব পালন করছেন না। এটা আমি খুব পরিষ্কার ভাবে আপনাদেরকে বলে দিতে চাই। কাজে আপনাদের প্রতি আমার বক্তব্য থাকবে যে যেখানকার যে নিউজ সেটা সঠিকভাবে আপনারা দেবেন। যদি খুলনাতে বিএনপির অভ্যন্তরীণ কোন দল হয়ে থাকে এবং এই নিউজে নিউজ ভ্যালু থাকে, তাহলে অবশ্যই আপনাকে এই নিউজ করতে হবে। এখানে যদি জামাতের কোনো অভ্যন্তরীণ গোলমাল থাকে, কিংবা জামাতের কোনো লোক যদি কোনো দুর্নীতির সাথে জড়িত হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাদেরকে এই নিউজ আমার দেশে পাঠাতে হবে। এবং আপনাদেরকে বলে দিচ্ছি, এই নিউজ যদি সত্য নিউজ হয়, সেটা বিএনপির বিরুদ্ধে হোক কিংবা জামাতের বিরুদ্ধে হোক অথবা ছাত্রদের দলের বিরুদ্ধে হোক, এই নিউজ আমার দেশে অবশ্যই ছাপা হবে। কোনো চাপ এই নিউজ ছাপা থেকে বিরত রাখতে পারবে না। তবে নিউজের ক্ষেত্রে আপনাদেরকে একটা পরামর্শ দিয়ে রাখি, যখনই কোন দল কিংবা ব্যক্তি সম্পর্কে আপনারা নিউজ করবেন, আমি বিরুদ্ধে বলি নাই, সম্পর্কে বলেছি, তখন সেই দল বা সেই ব্যক্তির মন্তব্য কিন্তু আপনাকে দিতে হবে। আপনি একতরফা নিউজ করতে পারবেন না, আপনাকে অবশ্যই দুই দিকেরই স্টোরিটা আপনাকে বলতে হবে। কোন রকম একপক্ষিক নিউজ কিন্তু আমার দেশে ছাপা হবে না, এটা আপনাদেরকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি। এবং যখনই আপনারা নিউজ করবেন, উপজেলার করেন, জেলার করেন, বিভাগের করেন, সেখানে প্রত্যেকটা সংশ্লিষ্ট পক্ষের মতামত, মন্তব্য নিয়ে আপনারা নিউজ পাঠাবেন, এবং এই কাজটা আপনাদেরকে করতে হবে। এবং আরেকটি কথা বলে রাখি, আমরা জানি না রাজনৈতিক পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে যাবে। যেদিকেই যাক না কেন, আপনারা আপনাদের দায়িত্ব পালন করে যাবেন, আপনাদের পেশাদারি দায়িত্ব পালন করে যাবেন। আপনারা কোনো ভয় ভীতি করবেন না। আর যদি আমরা আশা করি যে এই অনিশ্চয়তা কেটে যাবে, ইউনিট সরকার টিকে যাবে এবং ইউনিট সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচনের সময় আপনাদের কিন্তু পরীক্ষা আরো বাড়বে। কারণ নির্বাচনের সময় আপনি চিন্তা করবেন, আমি জামাতের সাপোর্টার,
কাজে জামাতের পক্ষে নিউজ করবো, আবার আপনি চিন্তা করবেন আপনি বিএনপির সাপোর্টার, বিএনপির পক্ষে নিউজ করবেন, এটা চলবে না। এটা যদি ধরা পড়ে তাহলে কিন্তু আপনারা আমার দেশের সাথে আর কাজ করতে পারবেন না। খালি আপনাদেরকে নির্বাচনের সময় খুব সতর্কভাবে নিউজ করতে হবে, এবং বাংলাদেশের জনগণ কিন্তু পলিটিক্যাল নিউজ পড়তে চায়, তারা জানতে চায়। আমি শিওর আপনারা এটা জানেন। আপনার উপজেলার যারা পাঠক তারাও কিন্তু পড়তে চায় যে সেই উপজেলার যারা রাজনীতিবিদ, যারা এমপি ইলেকশন করবেন, তাদের সম্পর্কে কি নিউজ আপনারা দিচ্ছেন, তাদের সম্পর্কে কি নিউজ ছাপা হচ্ছে। এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনাদের নিউজ কম আসছে। আমি কিন্তু খুবই দুঃখের সঙ্গে খেয়াল করছি আপনারা পলিটিক্যাল নিউজ পাঠাচ্ছেন না। তার মানে আপনারা গা বাঁচিয়ে চলছেন। গা বাঁচিয়ে চলার মধ্যে আমি নাই, গা বাঁচিয়ে চলার মধ্যে আমার দেশ নাই। মানে আপনারা পলিটিক্যাল নিউজ আপনাদেরকে বাড়াতে হবে। আপনারা অমক পুকুরে অমক ডুবে গেছে, হ্যাঁ দুর্ভাগ্যজনক ঘটনা, কিন্তু সেগুলি যত না গুরুত্বপূর্ণ নিউজ এই মুহূর্তে বাংলাদেশের জন্য এবং আগামী নির্বাচন পর্যন্ত, তার থেকে অধিক গুরুত্বপূর্ণ পলিটিক্যাল নিউজ। এবং আমি শিওর আপনার প্রতিটি এলাকার পাঠক এই নিউজগুলি পড়তে চায়, তারা জানতে চায় তাদের এলাকার পলিটিক্স সম্পর্কে, রাজনীতি সম্পর্কে। এবং ইলেকশন পর্যন্ত এই পলিটিক্যাল নিউজগুলো খুব কাটতি থাকবে, এই নিউজগুলো খুব ভিউ বাড়বে। তাহলে আপনারা যদি নাম করতে চান সাংবাদিক হিসেবে, তাহলে আপনাদের সামনে একটা কিন্তু বিরাট সুযোগ উপস্থিত রয়েছে। এই সুযোগটা আপনারা নষ্ট করবেন। ইউনিভার্সিটিগুলোতে, এখানে ইউনিভার্সিটির অনেকগুলো ইয়াং ছেলে মেয়ে আছে, ইউনিভার্সিটিতে যে রাজনীতি হচ্ছে এই রাজনীতি সম্পর্কে নিউজ নাই কেন? তোমাদের কাছ থেকে তো আমি আশা করি তোমরা এখান থেকে নিউজ দিবে। এখানে যে কম্পিটিশন হচ্ছে, যেমন আমি যদি ইসলামী বিশ্ববিদ্যালয়ের কথা বলি, সেখানে শিবিরের সাথে ছাত্র দলের লড়াই কেমন হচ্ছে, কিংবা সেখানে নতুন যে ছাত্রদের দল তাদের কোনো শাখা তৈরি হয়েছে কিনা, এগুলো নিউজ কই? আমি পাচ্ছি না তো এগুলো নিউজ। এগুলো নিউজ না থাকলে ইউনিভার্সিটির নিউজ কি থাকবে? ইউনিভার্সিটির যদি ছাত্র রাজনীতির নিউজ না থাকে তাহলে কি নিউজ থাকবে? সেসব নিউজ তো আমি পাচ্ছি না। সুতরাং এই নিউজগুলো আপনারা বাড়াবেন। আমার বক্তব্য খুব দীর্ঘায়িত করবো না, 5টার মধ্যে আমরা অনুষ্ঠান শেষ করবার ইচ্ছা আমাদের, এবং আমি শাওনকে ধন্যবাদ জানাচ্ছি তার টাইম ম্যানেজমেন্টের জন্য। আমাদের শুরু করার কথা ছিল 3টার সময়, আমরা 2:59 শুরু করেছি, তার মানে 1 মিনিট আগে শুরু করেছি। এখন আমরা 5টার মধ্যে ইনশাআল্লাহ অনুষ্ঠান শেষ করবার আশা রাখছি। সর্বশেষ কথা, দায়বদ্ধতা নিয়ে আমি একটু কথা বলতে চাই আপনাদেরকে। আমার দেশ কোন ব্যক্তি কোন দলের কাছে দায়বদ্ধ না, এটা আপনাদের পরিষ্কার মনে রাখতে হবে। আমার দেশ পরিবার নিজেরা আপনারা লড়াই করেছেন, জেল খেটেছেন, মামলা সহ্য করেছেন, সহ্য করে আজকে আমার দেশের ব্র্যান্ড তৈরি করেছেন। কোন দল বা ব্যক্তি আপনাদের ব্র্যান্ড তৈরি করে দেয় নাই, এটা মনে রাখবেন সবসময়। বরং রাজনৈতিক দলগুলো আপনাদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। বিএনপি জামাতের আপনাদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। আমার দেশের যে লড়াই, সেই লড়াইয়ের বেনিফিশিয়ারি বিএনপি এবং জামাত বাংলাদেশে, আমরা কারো বেনিফিশিয়ারি না। বিএনপি জামাতের কাছ থেকে আমরা কোনো উপকার নেই নাই, বিএনপি এবং জামাত আমাদের কাছ থেকে উপকার নিয়েছে। আমাদের লড়াইয়ের ফলে তাদের ভয়েস আমরা বলেছি, আমাদের জীবনের বিনিময়ে, আমাদের রক্তের বিনিময়ে, আমাদের জুলুমের বিনিময়ে আমরা বিএনপি জামাতের উপরে জুলুম হয়েছে সেটা তুলে ধরেছি। কাজে আমরা কারো কাছে দায়বদ্ধ না, বরং তাদেরই আমাদের কাছে দায়বদ্ধ থাকা উচিত, যদি তাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ থাকে। আর কৃতজ্ঞতা বোধ না থাকলে আমার কোনো বক্তব্য নাই। কাজেই আপনারা দায়বদ্ধ শুধু বাংলাদেশের জনগণের কাছে এবং আপনাদের পাঠকের কাছে, আপনাদের বিবেকের কাছে, এবং সর্বশেষ মহান আল্লাহ তাআলার কাছে। তার বাইরে আমাদের কোনো দায়বদ্ধতা নাই। এতক্ষণ আমরা যে আলোচনা শুনছিলাম, 11 বছরে আমাদের প্রতি যে জুলুম করেছে ফ্যাসিস্ট হাসিনা এবং তার সরকার এবং ভারতীয় সাম্রাজ্যবাদ, এর থেকে মুক্তি আমরা পেয়েছি এই মহান জুলাই বিপ্লবের শহীদদের মাধ্যমে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে মাত্র 9 মাসের মধ্যেই যেন আমরা সেই শহীদদের ভুলতে বসেছি, যেন 9 মাসের মধ্যেই আমাদের সেই জুলাই বিপ্লবের ঐক্য ফাটল ধরতে শুরু করেছে, এবং সেই সুযোগে আবারও ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে চাচ্ছে।
এবং ভারতীয় সাম্রাজ্যবাদ আবার বাংলাদেশের উপরে থাবা বসাতে যাচ্ছে। এবং এটা হচ্ছে আমাদের দুর্বলতার কারণে। সেখানে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা আছে এবং আমাদের কিছু কিছু কর্মকর্তাদের, সরকারি কর্মকর্তাদের তাদের যে মাত্রা, তাদের যে বাউন্ডারি, সেটা তারা অতিক্রম করবার চেষ্টা করছেন। এগুলোর মিলিত কারণে আজকে বাংলাদেশের স্বাধীনতা আবার হুমকির মুখে পড়েছে। এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। প্রথমে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকের উপস্থিতির জন্য। আমি সত্যি খুব আনন্দিত হয়েছি। এত দূর দূরান্ত থেকে আপনারা সবাই এসছেন আজকে এই অনুষ্ঠানে যোগদান করতে, এবং আপনাদের উপস্থিতির মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে যে আমার দেশ পরিবারের ঐক্য কতটা সুদৃঢ়। আমাদের জুলাই বিপ্লবের ঐক্যে ফাটল ধরতে পারে, কিন্তু আমার দেশ পরিবারের ঐক্যে কখনো ফাটল ধরতে পারে। আপনাদের এই এলাকার সাথে আমার খুব পুরনো সম্পর্ক, বিশেষত খুলনার সাথে। সেই সম্পর্ক প্রায় 18 বছরের পুরনো। সেই 11 সরকার যখন এসেছিল, যখন বাংলাদেশের উপরে ভারতীয় সাম্রাজ্যবাদের থাবা 11 সরকারের মাধ্যমে শুরু হয়েছিল এই দেশে, সেই সময় এই খুলনা থেকে 11 সরকারের বিরুদ্ধে আমি আন্দোলন শুরু করেছিলাম আজ থেকে 18 বছর আগে। এবং সেই আন্দোলনে যারা সহায়তা দিয়েছিলেন খুলনাতে, সেই সাংবাদিক অনেকেই আমার সামনে আজকে উপস্থিত আছেন, এবং সেখানে রাজনীতিবিদরাও আমার সঙ্গে সহযোগিতা করেছিলেন। বিএনপি এবং জামাত ইসলাম দুই দলের রাজনীতিবিদরাই সহযোগিতা করেছিলেন, পেশাজীবীরা সহযোগিতা করেছিলেন, সকল পেশা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, শিক্ষক, প্রত্যেকে। তো সেই কারণে খুলনার প্রতি আমার একটা আলাদা দুর্বলতা আছে। খুলনায় আসার সময় আমি একটু নস্টালজিক বোধ করি, কারণ খুলনা আমার খুব প্রিয় জায়গা। তো আজকে আমরা যে আলোচনা করছি প্রধানত মফস্বলের সাংবাদিকদের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আমরা আলোচনা করছি। আপনাদের আমি কিছু সাজেশন দেব, তারপরে আমি অন্যান্য আরেকটু কিছু বৃহত্তর আলোচনায় হয়তো যাব। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমি একটু আলোচনা করবো আপনাদের সঙ্গে। তার আগে আমার পরামর্শ হচ্ছে যে এই যে আমরা 11 বছর পরে পত্রিকা আবার বের করেছি, এর মধ্যে কিন্তু এক ধরনের মিডিয়াতে রেভলিউশন ঘটে গেছে। 11 বছরের আগের যে মিডিয়া ছিল, এখনকার মিডিয়ার আকাশ পাতাল তফাৎ। এখনকার মিডিয়া হচ্ছে রিয়েল টাইম মিডিয়া, সারাক্ষণ আপনাকে খবর দিত। 11 বছর আগে কিন্তু তা ছিল না। আপনি সারাদিন ধরে নিউজ লিখতেন, ঢাকাতেও সারাদিন ধরে নিউজ লিখতেন, আমার কলিগরা রাতের বেলা বা সন্ধ্যাবেলা সেই রিপোর্ট হতো। তারপরে আমরা মেকআপ তৈরি করতাম, মেকআপ তৈরি করে সেলোফেন করা হতো, সেটাকে প্রেসে পাঠানো হতো, তারপরে প্রকাশ হতো। এখন কিন্তু সংবাদপত্র, সংবাদ মাধ্যম রিয়েল টাইম, আপনাকে সারাক্ষণ সংবাদ দিতে হবে। তো সেখানে আমরা অনলাইনের কথা বলেছি। তো অনলাইন যদি সাকসেসফুল করতে হয়, সেখানে আপনাদের একটা বিশাল ভূমিকা আছে। কারণ যতক্ষণ না আপনি রিয়েল টাইম নিউজ দিতে পারছেন, ততক্ষণ কিন্তু আমার অনলাইন সাকসেসফুল হবে না। আপনারা আজকে বলবেন যে আমার দেশের অনলাইন এখনো 1 নম্বরে যায়নি, কিন্তু এই যে 1 নম্বরে যায় নাই, সেটার জন্য একটা কারণ হচ্ছে আমাদের ফোকাস ছিল না এতদিন 1 নম্বর, যেটা আমার কলিগ শাকিল ভাই একটু আগে বলে গেছে। প্রথম থেকে আমার ফোকাস ছিল প্রিন্ট ভার্সন এবং মাল্টিমিডিয়া। প্রিন্ট ভার্সনে আমার যে টার্গেট ছিল, আলহামদুলিল্লাহ প্রথম দিন থেকে সেই টার্গেট আমরা অ্যাচিভ করেছি, এবং সেই টার্গেট থেকে কখনো এটা কমে আসে না, এবং সেই টার্গেটের সীমাবদ্ধতা ছিল। আপনারা জানেন, একটু আগে কে যেন বললেন হাসিনা চোখ। হাসিনা আমাদের প্রেস চুরি করে নিয়ে গেছে, প্রেস লুট করে নিয়ে গেছে। এটা ভাবা যায় না যে একটা পত্রিকার প্রেস লুট করে নিয়ে যাচ্ছে, সেটাও করে নিয়েছিল হাসিনা। আপনারা জেনে আনন্দিত হবেন যে মাত্র 5 মাসের মধ্যে আমরা নিজেদের প্রেস বসিয়েছি, সেখানে পত্রিকা ছাপা শুরু হয়ে গেছে। আমার মনে হয় আর 2-3 মাসের মধ্যে আমাদের সম্পূর্ণ পত্রিকা আমাদের নিজস্ব প্রেসে ইনশাআল্লাহ ছাপা হবে। তো এত স্পিডের সাথে
আরেকটি পত্রিকার পক্ষে এটা করা হয়তো বা সম্ভব হতো না। আল্লাহর রহমতে আমরা সাকসেসফুল হয়েছি। আর একটা টার্গেট ছিল আমাদের, আমারও শাকিল ওয়াহিদ সাহেব বলে গেছেন, মাল্টিমিডিয়া, ইউটিউব। আলহামদুলিল্লাহ, আপনারা শুনে অবাক হবেন যে আমাদের সাথে যে পরবর্তী যে পত্রিকা, তাদের সাথে পার্থক্য হচ্ছে ভিউ টাইমে আমরা 3 গুণ বেশি, 3 টাইমস। এটা ভাবা যায় যে আমাদের অনলাইন 3 গুণ বেশি চলে দ্বিতীয় পত্রিকার থেকে। এবং আমাদের পত্রিকার বয়স আজকে মাত্র পুরো প্রকাশের পরে 5 মাস 1 দিন, আজকে 22 তারিখ, তাই না? আমাদের 5 মাস 1 দিন আজকে বয়স। 5 মাস 1 দিনের মধ্যে আমরা 30 বছরের পুরনো পত্রিকাকে 3 গুণ পিছনে ফেলে দিয়েছি 5 বছর। এটা আল্লাহর রহমত এবং আমাদের টিমে পরিশ্রমের ফসল। এখন আমি টার্গেট করেছি অনলাইনকে। আমার ইচ্ছা হচ্ছে, জানি না আল্লাহ এটা শুনবেন কিনা, আমরা সাকসেসফুল হব কিনা, আগামী 3 মাসের মধ্যে আমার অনলাইন নাম্বার 1 হবে বাংলাদেশে। কিন্তু সেটা করতে হলে আপনাদের সহযোগিতা লাগবে। আপনারা অনেক সময় বলছেন আপনাদের নিউজ ছাপা হচ্ছে না। নিউজ ভ্যালু থাকতে হবে, সব নিউজ কিন্তু ছাপা হবে না, এটা আপনাদের বুঝতে হবে। আমার দেশ অত্যন্ত সিরিয়াস পত্রিকা। এই যে আজকে আমাদের লিড নিউজ, আপনারা যেটাও আপনাদের ফেসবুকে এখন সার্চ দিলে, ইউটিউবে দেখবেন 7.5 লক্ষ ভিউ হয়েছে এখন পর্যন্ত আমাদের লিড নিউজ। 7.5 লাখ ভিউ হয়েছে 8 ঘন্টায়। অকল্পনীয়, এটা অসম্ভব। এখানে তো কোনো বিনোদন করা হচ্ছে না, ইট ইজ এ সিরিয়াস নিউজ। এবং সেই নিউজ 7-8 ঘন্টায় 7.5 লক্ষ মানুষ ইউটিউবে সেই নিউজ দেখে ফেলেছে। এটা কেন হয়েছে? কারণ নিউজের গুণগত মানের জন্য হয়েছে। আপনারা যে নিউজ ভ্যালু লাগবে, আপনারা যে দেবেন নিউজ, সেটা নিউজ ভ্যালু লাগবে। আমি বিশ্বাস করি প্রত্যেকটা উপজেলায় তো একটা ছোট বাংলাদেশ, তাই না? একটা উপজেলার বাংলাদেশ। তো শুধু যে ঢাকা শহরে থেকে লিড নিউজ কেন হবে, উপজেলা থেকে লিড নিউজ কেন হবে না? কিন্তু সেই লিড নিউজের মান থাকতে হবে। আপনাদের মান যদি থাকে তাহলে লিড নিউজ হবে। একটু আগে কবি বলছিল যে আমাদের চিটাগাংয়ের যে শহর, তার কতগুলো নিউজ এখন পর্যন্ত লিড নিউজ হয়েছে। খেয়াল করবেন যে আমরা লিড নিউজে কিন্তু সাংবাদিকের নাম দিয়ে দিই। আমাদের প্রত্যেকটা লিড নিউজে সাংবাদিকের নাম দেওয়া থাকে। কেন জানো না? আজকের লিড নিউজ আব্দুল আহমেদ সাহেব লিখেছেন, ওনার নাম দেন নাই। এখন উনি ভয়ে দেন নাই না কি কারণে দেন নাই আমি জানি না, উনি ওনার নামটা দেন নেই। আজকে যে এত সাকসেসফুল নিউজ, এটা কিন্তু আব্দুল আহমেদ সাহেব এই নিউজ করেছে। তো এখন আমার কথাটা হলো যে আপনারাও তো চান যে আপনাদের নাম আসুক, আপনারাও বড় বড় মানে সাংবাদিক হয়ে যান। আমাদের পত্রিকায় আপনারা 2 দিন আগে একটা নিউজ ছাপা হয়েছে, তার লিড নিউজ মাহফুজ সাদিক, তার নাম। তো সাদিক কয়দিন আগে ঢুকেছে আমার দেশে, আর আমার দেশে তার নাম ছাপা হচ্ছে লিড নিউজের জন্য। ও মিলিয়ন হয়ে গেছে অলরেডি। আব্বাল সাহেব বলছেন মিষ্টি খেয়েছেন, আব্বাল সাহেবের কাছে মিলিয়ন হয়ে গেছে, মিলিয়ন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, 8 ঘন্টার মধ্যে মিলিয়ন ভিউ। এটা তো একটা মানে বাংলাদেশের ইতিহাসে কোনো নিউজে আজ পর্যন্ত 8 ঘন্টায় মিলিয়ন ভিউ হয়েছে কিনা আমার সন্দেহ। 5 মাসের পত্রিকা, মনে রাখবেন, 5 months old newspaper। তো কাজে আপনাদের কাছে আমি যেটা চাইবো যে আপনাদেরকে কন্টিনিউয়াস নিউজ পাঠাতে হবে অনলাইনের জন্য। কন্টিনিউয়াস আপনারা নিউজ লিখে পাঠান। যখনই কোনো ঘটনা ঘটবে 3 লাইন লিখে পাঠান, 3 লাইন 4 লাইন, তার বেশি না। যদি গুরুত্বপূর্ণ কোনো ঘটনা থেকে 4 লাইন লিখে পাঠিয়ে দেন মফস্বল সম্পাদকের কাছে, এবং তারপরে লিখে দেন বিস্তারিত আসছে। 4টা লাইন দিয়ে আপনি বিস্তারিত আসছে লিখে দেন। আমরা অনলাইনে গত 2 দিন হলো ব্রেকিং নিউজ শুরু করেছি। অনলাইনটাকে যেহেতু আমি এখন ফোকাস করছি, ব্রেকিং নিউজ। তো ব্রেকিং নিউজ তো আপনার মফস্বল থেকেও আসতে পারে, উপজেলা থেকে ব্রেকিং নিউজ আসতে পারে। কিন্তু নিউজ ভ্যালুর দিকে আপনাকে মনে রাখতে হবে যে নিউজের ওজন থাকতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে অনলাইন পত্রিকার একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে সেখানে যেন কোনো কাট এন্ড পেস্ট না থাকে। কাট এন্ড পেস্ট থাকলে এটার মান কমে যায়। এটা কিন্তু পত্রিকার জন্য অত্যন্ত ক্ষতিকারক। আপনি নিউজ না দিতে পারেন, দেবেন না, কিন্তু কখনো কাট এন্ড পেস্ট নিউজ আপনারা দেবেন না। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। এবং আপনাদের যদি কাট এন্ড পেস্ট নিউজ ধরা পড়ে তাহলে কিন্তু
ব্যবস্থা নেওয়া হবে আপনাদের বিরুদ্ধে। এটা আমি সুপরিষ্কার ভাবে বলে দিতে চাই। এখানে কোনো চেহারা দেখা হবে না যে এখানে ভুল হয়ে গেছে, এখানে ভুলের কোনো জায়গা নেই। কাট অ্যান্ড পেস্ট নিউজে ভুলের কোনো জায়গা নেই, এটা একটু মনে রাখবেন। তো আরেকটা আমি খুব স্নেহ করি, ও নিজেও বলেছে, আসানের মনে কষ্ট হয়েছিল যে ব্যাক পেজে তার একটা নিউজ লিড নিউজ হয় নাই। আমি আসানকে বলেছিলাম তোমার ব্যাক পেজ তো একটা লিড হয়েছে। মনে রাখতে হবে আমার দেশের ফ্রন্ট এবং ব্যাক দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ পাতা। আমার দেশের ব্যাক পেজ পর্যন্ত লোকে খুব মনোযোগ দিয়ে পড়ে, কারণ আমার দেশের ব্যাক পেজের লিড নিউজ হওয়া কিন্তু একটা ভাগ্যের কথা। এটার এক বিন্দু এটার মূল্য কম না। আর প্রথম নিউজে নিশ্চয়ই ওই দিন আরো গুরুত্বপূর্ণ নিউজ ছিল। আরো গুরুত্বপূর্ণ নিউজের কারণেই প্রথম পেজে লিড নিউজ হয় না। একটা সলিউশন হতে পারতো, প্রথম পেজে সেকেন্ড নিউজ হতে পারতো, কি থার্ড নিউজ হতে পারতো। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি সম্পাদক হিসেবে যে গুরুত্বপূর্ণ একটা নিউজ প্রথম পৃষ্ঠায় ভাজের নিচে 3 নম্বর নিউজ হওয়ার চেয়ে ব্যাক পেজে লিড নিউজ হওয়া বেটার। সেই কারণেই আমি সবসময় সিদ্ধান্ত নেই। এবং একটা মনে রাখবেন, প্রথম পাতা এবং শেষ পাতা এটা কিন্তু সম্পূর্ণভাবে 100% আমি সিদ্ধান্ত নেই কোন নিউজ কোথায় ছাপা হবে এটা। এবং প্রতিদিন আমি দেখি যে প্রথম পাতা এবং শেষ পাতায় কি নিউজ হবে। 16 পাতা দেখার আমার সময় হয় না, এটা সম্ভব না, মানবিক ভাবে এটা সম্ভব না 16 পাতা একজনের দেখা। কিন্তু প্রথম পাতা এবং শেষ পাতা আমি খুব মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখি। তো কাজে মন খারাপ করার কোনো কারণ নাই। আমরা খুব চিন্তা ভাবনা করে নিউজ সিলেক্ট করে, এটা আপনারা মনে রাখবেন। ইনশাআল্লাহ এই নীতি বজায় রেখে আপনারা পত্রিকা চালান, বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে আমার দেশ ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।